দর্শক ইস্পাহানি মির্জা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। পাচারকৃত অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের কাছে ডক্টর ইউনূস বিশ্ব নেতৃত্বে তরুণদের সামনে আহ্বান। রাতের ভোটের কুশলাবদের অনুসন্ধান নজরবন্দি নির্বাচন কমিশন সব পক্ষ। মৌলিক বিষয়ে ঐকমত্যের দাবি সংস্কার শেষে এই বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। বিতর্কিত 9টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা দেশের প্রস্তুত। জামিন অযোগ্য 4 অপরাধ। গুজবে বিমানবন্দরে বোমা আতঙ্ক অপথ্যে জড়িতদের আইনের আওতায়। গুমের বিচার করা ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের আবেদন খারিজ। দর্শক আমি সাম্প্রতিক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বৈষম্যের দিকে লড়াই শুরু হয়েছিল 5 আগস্ট। তা কত দূরে এগোলো, সামনে নির্বাচন নিয়ে আলোচনা আছে, সংস্কার নিয়ে আলোচনা রয়েছে, নতুন রাজনৈতিক দল আসতে চলেছে, সেসব নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব জামান রতন, তিনি সহ-সম্পাদক বাসদ। আছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলা ভিশন। এবং আছেন জনাব সরওয়ার তুষার, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। যে লড়াইয়ের কথা বলা হচ্ছিল, দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছিল, তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ নিশ্চয়ই রয়েছে এবং এই প্রায় 6 মাস পেরিয়ে এসে অনেকগুলো সমস্যার সামনে আসছে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বের মধ্যেও মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে। এর পাশাপাশি নতুন রাজনৈতিক দল আসারও কথা রয়েছে। এই যে লড়াই, যেটা দিনের শেষে লক্ষ্য সারা দেশের সব ক্ষেত্রে বৈষম্য দূর করা, সে পথে আসলে কতটুকু এগোতে পারলাম আমরা? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক দুজনকেই। রতন ভাই আমার অত্যন্ত পছন্দের মানুষ, শ্রদ্ধার মানুষ, সারোয়ারও খুব স্নেহের মানুষ। তো আপনি যে প্রশ্নটা করেছেন, ওখানে বৈষম্যের বিষয় এসেছে, কতটুকু এগোতে পারলাম ওই প্রশ্নটাও এসেছে। খুব এগোতে পারছি ওটা খুব দাবি করাও যাবে না, কিন্তু এগোবার একটা আশা প্রত্যাশা আমাদের মধ্যে এখনও কাজ করছে। মাত্রাগতভাবে তা অত্যন্ত বেশি, কারণ 15-16 বছর ধরে আমরা যে নিপীড়ন অথবা নির্যাতন বলেন অথবা যে অনিয়মের মধ্যে ছিলাম, ওখান থেকে বের হবার একটা আকাঙ্ক্ষা, তো আকাঙ্ক্ষা ওই সময়ও ছিল, কিন্তু হয়তো ওইভাবে সংগঠিত হওয়া যায়নি। তো আমাদেরকে ওখানে সাফল্যের মুখ দেখিয়েছে এই ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র নামে যাদেরকে আমরা পরবর্তীতে চিনেছি। একসময় কোটা বিরোধী আন্দোলনকারী বলতাম ওদেরকে, একসময় তারও আগে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য কাজ করেছিল এই তারাই। তো আবার এই কথাও সত্য, সময়ে সময়ে বাংলাদেশ আমলেও বা তার আগেও বলতে যদি আমরা 62, 66 অথবা 69 ধরি, তখনও ছাত্ররাই কিন্তু ফ্রন্ট লাইনে ছিল। কিন্তু এবারের ফ্রন্ট লাইনে থাকাটা একটু ব্যতিক্রম, অন্যরা তাদের অনুসারী হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের আগ্রহ প্রত্যাশার মাত্রাটা পারদ্দা ছিল একটু বেশি। কিন্তু গত 5-6 মাসে মুখ্য বিষয় বা মূল বিষয় হওয়া উচিত ছিল সংস্কার। তো হ্যাঁ, সংস্কারের কাজ চলছে, কাজ হয়েছেও, কমিশন গঠন হয়েছে, কিন্তু সংস্কারের আওতাটা খুব বড় করে ফেলা হয়েছে, উইন্ডো খুলে ফেলা হয়েছে অনেক বেশি। এতে করে কোনটা হচ্ছে না, বা হয়ে থাকলেও কোনটা কতটুকু হয়েছে, ওগুলো আমাদের খুব একটা বোঝার সুযোগও থাকছে না। তো যদি সংস্কার যদি মোটা দাগে 3-4টা বিষয়ের মধ্যে থাকতো, হয়তো আমরা দৃশ্যমান বুঝতে পারতাম। তো 3-4টা বলতে একটা বলতে চাই যে গণহত্যার বিচার, 1 নম্বরে যদি সিরিয়াল দিয়ে ধরি, এই কারণে যেই বিপ্লব অথবা যেই আমরা বলবো যে অভ্যুত্থান হয়েছে, সেটার নেতৃত্বে যারা ছিলেন, অর্থাৎ আমাদের তুষারদের মতো যারা ছিলেন, আপনিও আশেপাশে ছিলেন। তো 5 আগস্টে যদি আপনারা সফল না হতেন, আপনাদের নিশ্চিত সেটা নিয়ম অনুযায়ী আপনাদের হতো মৃত্যু। কারণ ঘাড় আর তলোয়ার একসাথে থাকতে পারে না, একটি থাকবে। তো আপনারা ওই অভিযাত্রা কিন্তু পার হয়েছেন, সাফল্যের সাথে পার হয়েছেন।
এর বিপরীতে আপনাদের প্রতি ছিল চরম তাচ্ছল্য, যে বিএনপির মতো দল বা আরও বড় বড় দল 15-16 বছর কিছু করতে পারেনি, তারা ঈদের পর একটা কর্মসূচি দিবে, প্রশ্ন আসতো কোন ঈদের পর, এসব করতে করতে কিন্তু 15-16 বছর চলে গেছে। আর এই ছাত্ররা বা এবারের এই শক্তি মাত্র হিসাব করলে 34-35 দিনে একটা বিশাল কাজ করে ফেলেছে। সরকারটি শুধু পদত্যাগই করেনি, দেশ ত্যাগও করেছে, রীতিমতো ত্যাগী সরকার যেটারে বলে। অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তাদের, ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, আর রাজনৈতিক জীবনে তো বটেই। তো ওখানে আমাদের অগ্রগতিটা যে মাত্রা হওয়া উচিত ছিল, অগ্রগতিটা ওইভাবে আসেনি। বিশেষ করে বিচারের কথা যেটা আমি বললাম, বিচার কিন্তু এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন সেই প্রশ্নবিদ্ধ কি ইচ্ছাকৃত করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত? কেন প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে আপনার কাছে? প্রথমত, হত্যাকাণ্ড যে ঘটেছে একটার পর একটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আহত অবস্থায় অনেকেই আছেন, কিন্তু দেখা গেল মামলাগুলোর ক্ষেত্রে 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর আসাদুজ্জামান খান কামাল, ম্যাক্সিমাম মামলা কিন্তু এরকম। বাদ বাকি 4, 5, 6, 7 নম্বরে গিয়ে হলো স্থানীয় যাদেরকে প্রতিপক্ষ মনে করা হয়েছে তাদেরকে আসামি করা হয়েছে। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায়, নানান ঘটনা টানলে দেখা যায়, এমন এমন ঘটনা আছে যেখানে গুলি করার দৃশ্য আছে, ফুটেজ এখনও আছে। হত্যার পর লাশগুলো একসাথে করার ফুটেজও আছে, এখনও আছে। লাশগুলো ট্রাকে তুলে মুড়িয়ে পুড়িয়ে ফেলা, এই ফুটেজও আমাদের সামনে এখনও আছে। কিন্তু এই মামলার দায়েরের প্রক্রিয়ার কারণে আমাদের কমন সেন্স যেটা বলে, আইন খুব না বুঝলেও, যে মামলাগুলোকে করে ফেলা হয়েছে এভারেজ মামলা। আমরা এই ধরনের গণহত্যার বিচার বলতে আমাদের মাথায় ঘুরছিল 2013-14 সালেরটা, যেটা অনেকগুলোই ছিল যে মামলা তৈরি করা হয়েছে, পরবর্তীতে বাদী বিবাদী থেকে যাদেরকে আনা হয়েছে প্রত্যেককে রিহার্সাল করানো হয়েছে, ক্লাস করানো হয়েছে, যে তুমি এই বলবা, তুমি এই বলবা। এরপর তাদেরকে আবার সেফ কাস্টডিতে রাখা হয়েছে, যে যা শিখিয়ে দেওয়া হয়েছে সারাদিন তারা পরের দিন এটা মনে রাখতে পেরেছে কিনা। অর্থাৎ বিচার একটা করা লাগবে, করেছে। এবার কিন্তু তা করা দরকার নাই, এবার তরতাজা প্রমাণ সব সামনে। কিন্তু মামলাগুলো দায়েরের প্রক্রিয়া হাস্যকর করে ফেলা হয়েছে। এতে করে যেটা হয়েছে, কোথাও কোথাও বিএনপির লোকজনকেও আসামি করা হয়েছে, অথবা দেখা গেল যে মামলার বাদী বা মামলার আয়োজক বিএনপির লোকেরাই। এ ঢাকার পাশেও কয়েকটা ঘটেছে, সাভারে, আশুলিয়ায়, উল্লেখযোগ্য জায়গায়। এগুলো দেখা গেছে ভুলে বিএনপির নামও ঢুকানো হয়েছে, বিএনপির কোনো নেতা বা নেত্রীর নাম বা কর্মীর নাম। কারণটা কি? যে প্রতিহিংসা। অর্থাৎ এই মামলাটাকে নেওয়া হয়েছে একটা রাজনৈতিক অন্য অন্য ঘটনার মতোই, যেটা হওয়া কাম্য ছিল না। এরপরে আসেন সংস্কারের এবার প্রশাসনের দিক। সে প্রসঙ্গে শুধু অদল বদল হয়েছে, পরে আসবো। এই ফাঁকে জনাব সারোয়ার তুষার আপনার কাছে আসতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বিস্তর আলোচনা রয়েছে, নাগরিক কমিটি তারা মিলে রাজনৈতিক দল হতে চলেছে, সেই বিষয়গুলো সামনে এসেছে বিভিন্ন সময়ে। এর বাইরে গতকালকের একটি ঘটনা নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের অফিসে একটি সংঘর্ষ। সব মিলিয়ে আসলে যে ঐক্য গড়ে তোলার কথা বলা হচ্ছিল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতাদর্শের মানুষ তো এসেছিলেন এই প্ল্যাটফর্মে, সেখানে আসলে ঐক্যটা সুসংহত করার দিকে কি এগোনো গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত, এই 5 আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপরে জাতীয় নাগরিক কমিটি হলো, এবং এটার প্রধান উদ্দেশ্যই ছিল যে অভ্যুত্থানের যে রোড ম্যাপ কিংবা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটাকে বেগবান করা, এবং তারপরে একটা জনগণের পক্ষে থাকবে এরকম একটা রাজনৈতিক দল গড়ে তোলা, এবং সেই প্রক্রিয়া আমরা কাজ করছি। তার মধ্যে ঐক্য নিয়ে কোনো সেই অর্থে কোনো বড় আকারে কোনো প্রবলেম হচ্ছে আমার কাছে এরকম মনে হয় না। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেমন গতকালকে যে ঘটনাটা আপনি ইঙ্গিত করলেন, এটা খুবই আনএক্সেপ্টেবল ঘটনা, কারণ এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে ঘটছে। ফলে আমরা তাদেরকে বলেছি, তাদের নেতাকর্মীদেরকে বলেছি যে আপনারা এই জিনিসগুলো আপনাদেরকে মানুষকে একটা তিক্ত অভিজ্ঞতার মধ্যে ফেলছে। ফলে আপনারা এটা কীভাবে সমাধান করবেন, আপনারা সমাধান করবেন, কিন্তু এর জন্য এই যে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি এবং যে ঐক্য প্রক্রিয়ার মধ্যে আছি, এটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। তো আমার ধারণা যে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমি শুনেছি যে তারা একটা তদন্ত কমিটি করেছেন, যে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে যেহেতু এটা একটা ভাঙা করা এবং রিশেপিংয়ের মধ্যে যাওয়া একটা প্রক্রিয়া, ফলে এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটবে, এবং এগুলো কোনোটাই জাস্টিফিকেশন দেওয়ার কিছু নাই। যেটা খারাপ ঘটনা সেটাকে বলতে হবে যে এটা খারাপ ঘটনা, এটা করা যাবে না, এবং এটা পুরনো রাজনৈতিক যে পেশি শক্তি যে রাজনীতি সেটা চর্চা, এটা আমাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই প্রক্রিয়াটা এখনও যেহেতু একটা ফর্মেটিভ পিরিয়ড আছে, আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে। আমার ধারণা যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ফেব্রুয়ারির মধ্যে একটা দল করবে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে, এই রাজনৈতিক দলটা হয়ে গেলে এখন
যেহেতু একটা মানে সবাই বুঝতে পারছে রাজনৈতিক দল হবে এবং যারা বিদায়ী অলমোস্ট যারা বিদায়ী ছাত্র নেতৃত্ব তাদেরও মনোযোগটা সেদিকে, মানে রাজনৈতিক দল হবে, এটা খুব স্বাভাবিক। ফলে নতুন কারা ওই শূন্যস্থানটা পূরণ করবে, এবং যারা এই বিদায়ী নেতৃবৃন্দ তাদের তো রাজনৈতিক দলে যাওয়ার প্রেশার আছে, এর মধ্য দিয়ে ছাত্র সংগঠনে কিছুটা মনোযোগের ঘাটতি পড়ছে বলে আমার মনে হচ্ছে যে ছাত্র সংগঠনটাকে যেভাবে 5 তারিখের পরে গড়ে তোলার কথা ছিল বা গড়ে ওঠার কথা ছিল, সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কম মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ যেহেতু যাদের ছাত্রত্ব প্রায় শেষ এবং রাজনৈতিক দল যারা করবে এবং পরবর্তীতে কারা আসবে, এটা যেহেতু এখনও আনডিসাইডেড বা একটা মানে প্রক্রিয়ার মধ্যে আছে, চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, এটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি বা যারা নেতৃবৃন্দ আছে তারা যদি ঠিক করতে পারে, তাহলে এই সমস্যাগুলো আর ঘটবে না। এবং একটা জিনিস অবশ্য আমি তাদের একটা আন্তরিকতাকে আমি সাধুবাদ জানাবো যে তারা এই ঘটনাগুলোকে অস্বীকার করছে না। মানে আগের যে আমরা প্র্যাকটিসগুলো দেখেছি, মানে ছাত্রলীগ বা অন্যান্য সরকারি ছাত্রদল, তাদের ক্ষেত্রে বা যাদের একটা মাসেল পাওয়ার আছে, তারা এই ঘটনাগুলো কমপ্লিটলি অস্বীকার করতো। তারা এই সমস্যাগুলো অ্যাকনলেজ করছে যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটছে, সমস্যাগুলো ঘটছে এবং আমরা তড়িৎ পদক্ষেপ নিচ্ছি। তো সেইটা আমাদেরও দিক থেকে, যেমন আমাদের একটা অনাকাঙ্ক্ষিত একজন থানা কমিটির একজনের বিরুদ্ধে একটা হামলার ঘটনায় জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেল, তো আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়ে তাকে বহিষ্কার করেছি। আমাদের দিক থেকে এটা কোনো মানে নো মার্সি। ফলে এই প্রক্রিয়াটা এখনও ছাত্র নেতৃত্বের প্রতি জনগণের যে আশা বা জনগণ যেটা ছাত্র নেতৃত্ব বা তরুণ নেতৃত্বের কাছে দেখতে চায়, আমি মনে করি তারা এখনও সেই ট্র্যাকে আছে। কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটছে, কিছু দাগ পড়ছে, এবং এটা যখন একটা রাজনৈতিক দল হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে, তখন এই ঘটনাগুলো একটা মানে প্রপার সাংগঠনিক কাঠামোর মধ্যে আসবে এবং তখন একটা ডিসিপ্লিনারি সিস্টেমও তৈরি হবে। এখানে আরেকটা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে বারবার ঘুরে ফিরে আসছে, কতটুকু সংস্কারের পরে নির্বাচন, কখন নির্বাচন? বিএনপির তরফ থেকে খুব স্পষ্টতই নির্বাচনের দিকে একটা তাড়া দেওয়ার কথা বলা হচ্ছে। নাগরিক কমিটি বারবারই আপনারা বলছেন যে একটা সংস্কার নির্দিষ্ট পরিমাণ না করে আসলে নির্বাচনে যাওয়াটা অর্থহীন। কিন্তু এখানে রাজনৈতিক মতৈক্যে পৌঁছানো কি সম্ভব হচ্ছে? রাজনৈতিক মতৈক্যে পৌঁছানো যাবে, আমি তো মনে করি মানে যেতে হবে আমাদের কোনো মানে মতৈক্যে না যাওয়ার কোনো বিলাসিতা নাই বা কোনো সুযোগ নাই। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটাই বড়, মানে তাকে অনেক ফার্ম হতে হবে। এবং যেহেতু ডক্টর ইউনূস তিনি একজন মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এখানে তিনি একটা বড় ভূমিকা পালন করতে পারেন রাজনৈতিক দল সহ সকল অংশীজনের মধ্যে একটা ঐক্যের কেন্দ্রবিন্দু হওয়ার ক্ষেত্রে। তিনি কিন্তু এই যেদিন 4টা কমিশন প্রস্তাব জমা দিল, তাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দিল, সেদিন তিনি একটা খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে এইগুলোর মধ্য থেকে সমন্বয় করে আমরা একটা চার্টার তৈরি করব, গণ অভ্যুত্থানের চার্টার। ফলে আমরা নির্বাচনে যেতে তো আমাদেরকে হবেই, কিন্তু এই সংস্কারের যে চার্টারটা তৈরি হচ্ছে, এটা আমরা কেউই পরবর্তীতে যেই নির্বাচিত সরকার আসুক আমরা কেউই এটাকে হেলাফেলা করতে পারবো না। এটা একটা মানে ইট ইজ আ মাস্ট, এরকম একটা অবস্থান। তো এটা খুব ভালো। কিন্তু আমরা যেটা দেখতে চাইবো যে কি পদ্ধতিতে সংস্কারগুলো, যেহেতু তারা বলেছেন যে ফেব্রুয়ারি থেকে সংলাপ শুরু হবে, রাজনৈতিক দল সহ ছাত্র নেতৃত্ব সবার মধ্যে সরকারের উদ্যোগে একটা সংলাপ প্রক্রিয়া শুরু হবে যে কতটুকু সংস্কার, কোন প্রক্রিয়ায় সংস্কার, এই দুটোই হচ্ছে এখন প্রধান এজেন্ডা। কারণ সংস্কার প্রস্তাবগুলো এসেছে, সবাই সবার মতামত দিচ্ছে, আমরাও এটা ওভারসি করছি এবং আমরা দ্রুত আমাদের মতামত দেবো যে কোনটা ঠিক আছে, কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি জায়গা থেকে ঠিক নাই, এগুলো আমরা বলবো। এখন আমরা কিন্তু একটা জিনিস বলেছি যে বিএনপি কিন্তু নির্বাচন প্রশ্নে একবার এক এক কথা বলেছে। যেমন সর্বশেষ এখন আমরা যেটা দেখতে পেলাম, তারা বলছে যে ন্যূনতম সংস্কার করে এই বছর, এখন তারা ন্যূনতম সংস্কার কথাটা ব্যবহার করছে। প্রথমে তারা বলেছে সংস্কার দরকার নাই, নির্বাচন লাগবে, নির্বাচনী সংস্কার। তারপর দ্বিতীয়ত তারা বলেছে দ্রুত নির্বাচনের জন্য যতটুকু সংস্কার লাগে করে নির্বাচন দিয়ে দেন। এখন তারা বলছেন ন্যূনতম সংস্কার করে তারপর নির্বাচন দেন। তো এটা পজিটিভ এই অর্থে যে বিএনপিও সোশ্যাল প্রেশারটা বুঝতে পারছে, সংস্কার যে করতে হবে এটা সোশ্যাল প্রেশার বুঝতে পারছে এবং তারা তাদের রাজনীতিটা আপগ্রেড করছে। আমাদের দিক থেকে আমরা কিন্তু বলি নাই যে এবছর নির্বাচন হওয়া যাবে না কিংবা আপনি আগামী বছর নির্বাচন দেন, আমরা কোনো টাইম বলি নাই। আমরা বলেছি যে এই নির্বাচনটা কি নির্বাচন হতে হবে, যেহেতু আপনাকে সংস্কার করতে হবে এবং সংস্কারের একটা প্রধান বিষয় হচ্ছে সংবিধান সংস্কার করা বা নতুন সংবিধান বানানো। আমাদের দিক থেকে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, অন্যরা সংবিধান সংস্কারের কথা বলেছি। সেটা যাই হোক, সংস্কার বা নতুন সংবিধান যাই হোক, এটা করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে। ফলে আমরা একটা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, যারা সংবিধান প্রণয়ন বা সংস্কারের পরে আইনসভায় রূপ নেবে। আমাদের দিক থেকে এটা আপনি যদি 3 মাসের মধ্যে করতে পারেন আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু সংসদ নির্বাচন না, গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি। জনাব রতন, আপনার কাছে আসতে চাই, এই যে সংবিধানের মৌলিক পরিবর্তনের কথা যখন বলা হয়, পুরনো সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে দুটো বাধা, একটা হচ্ছে কি অসম সংশোধনী মামলার রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন যে এর কিছু কিছু মৌলিক বিষয় পরিবর্তন করা যাবে না, আর এরপরে পঞ্চদশ সংশোধনীতে তো সেটা আরো বিস্তারিতভাবে দেওয়া হয়েছিল, যেটা অবশ্য পরিবর্তিত হলো আবারও। তো এই যে অবস্থায় আমরা রয়েছি, যেখানে পুরনো কাটা ছেঁড়া হওয়া সংবিধান, সেটাকে কতদূর সংস্কার করা যাবে সে প্রশ্ন যেমন আছে, আবার নতুন সংবিধান করার মতন পরিবেশ পরবর্তী নির্বাচিত যে সরকার হবে তাদের থাকবে কিনা বা গণপরিষদ করার প্রয়োজন কিনা, এই প্রশ্নগুলোতে আপনার অবস্থানটা কি? ধন্যবাদ।
সংবিধান জনগণের আকাঙ্ক্ষার একটা সর্বোচ্চ মানে প্রতীক হিসেবে বিবেচিত হয় সাধারণত। এটা লিখিত হতে পারে, অলিখিতও হতে পারে। যেমন পৃথিবীর একটা দেশ আছে যেখানে লিখিত সংবিধান নাই, আবার পৃথিবীর বেশ কিছু দেশ আছে তারা দীর্ঘদিন ধরে একই সংবিধান দিয়ে চলছে। যেমন আমেরিকা, কত পরিবর্তন হলো, 235 বছর ধরে তো এক সংবিধানই চলছে। এর মধ্যে তারা বড় ছোট মিলে সম্ভবত 37টার মতো তারা সংশোধনী করেছে, 37 অথবা 27 এরকম হবে। আচ্ছা, ভারতের সংবিধান হয়েছে 1952 সালে, সেই সংবিধানেও ওদের প্রায় এরকম 30টার মতো সংশোধনী হয়েছে। পাকিস্তানের সংবিধান হচ্ছে 1956 সালে, সেটাও 26-27টা সংশোধনী হয়েছে। মানে সংখ্যাটা আমার ঠিক একজ্যাক্টলি বলতে পারছি না, কিন্তু এরকমই হবে হয়তো। পাকিস্তানের সম্ভবত 26টা সংশোধনী হয়েছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কিন্তু দীর্ঘদিন ধরে একই সংবিধান চলছে, প্রয়োজন মাফিক তারা কিছু ডেভেলপমেন্ট ঘটায়। আবার নেপালে যেহেতু রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ হয়েছে, একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তারা রূপান্তরিত হয়েছে, ফলে নেপালে তারা নতুন করে একটা সংবিধান লেখার চেষ্টা করেছে। শ্রীলঙ্কায় একটা অভ্যুত্থান হলো, শ্রীলঙ্কায় কিন্তু তারা বলেনি যে তারা নতুন করে সংবিধান লিখবে। তারা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করা এবং দেশত্যাগ করতে বাধ্য করেছিল। তারপরে আবার নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে এখন সেখানে একটা পালাপ পরিবর্তনের ঘটনা ঘটছে। এবং শ্রীলঙ্কা একটা দৃষ্টান্ত দেখিয়েছে যে যদি অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী জনগণের পক্ষে কোনো রাজনৈতিক দল থাকে, তাহলে জনগণ যে কষ্ট স্বীকার করে এবং কষ্ট স্বীকার করেও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার প্রমাণ শ্রীলঙ্কা কিন্তু একটা দেনার দায়ে জর্জরিত দেশ। তারা কিছুটা দেনামুক্ত হয়ে গেছে, আর সেই প্রচণ্ড যে মূল্যস্ফীতি সেটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। এবং বাংলাদেশের ঋণ তো তারা অনেক আগে শোধ করে দিয়েছে। তার মানে সে দেখাতে পারলো যে এইরকম একটা করাপ্টেড, পলিউটেড একটা সিস্টেম যাকে মানুষ ওভারথ্রো করলো, তারপরে যারা এলো তারা দায়িত্বশীল আচরণ করলে কি করা যায়। ফলে শ্রীলঙ্কার কাছ থেকে আমাদের দেখা দরকার। কিন্তু আমাদের একটা অদ্ভুত ব্যাপার হলো কি, এই যে আমাদের 24-এর এত বড় একটা অভ্যুত্থান হলো, আমাদের তো 3টা অভ্যুত্থান হয়েছে, 69-এর অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান এবং আমার 24-এর অভ্যুত্থান যেটা বলি। ব্যাপকতার দিক থেকে 24-এর গণ অভ্যুত্থান সবচেয়ে এগিয়ে, অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বেশি, জীবন দেওয়ার দিক থেকে সবচেয়ে বেশি, এবং ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যদি বলি এখানে। কারণ তার সামনে এমন একটা টার্গেট ছিল যে এই ফ্যাসিস্ট রেজিমের অবসান করতেই হবে, এর কোনো অপশন ছিল না। নির্বাচনের মধ্য দিয়ে ওই আওয়ামী সরকার ক্ষমতা থেকে যেত না, ফলে অভ্যুত্থান এটা ইনএভিটেবল ছিল। এটা 5ই আগস্ট না হলেও কোনো না কোনো সময় তাকে হতেই হতো। যদি সময় বেশি লাগতো তাহলে নিপীড়নটা আরও বাড়তো, সময় বেশি লাগলে অত্যাচার আরও বেশি বাড়তো, এই আর কি পার্থক্য। তারপরে দেখেন আমরা এমন কিছু বিতর্কের মধ্যে জড়িয়ে গেলাম, সেই বিতর্কে জড়িয়ে 5 মাসের মধ্যে আমরা খুব বড় কোনো ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখাতে পারলাম না। জনগণের এত বড় আকাঙ্ক্ষা, সেটা কিন্তু মানুষ এখন মনে করছে তাহলে যা চেয়েছিলাম তার দিকে যেতে পারছি না কেন? যে বিতর্ক তো আমাদের করার কথা ছিল না, সেই বিতর্কে জড়িয়ে পড়ে আমরা কি প্রয়োজনীয় কাজগুলোকে আড়াল করে ফেললাম? প্রধান বাধাটা কি হয়েছে এখানে? আমার মনে হচ্ছে যে ব্যবসায়ী সার্কেল, রেজিম চেঞ্জ হয়েছে কিন্তু ব্যবসায়ীদের মোটিভ তো চেঞ্জ হয় নাই। যে কারণে সিন্ডিকেট ভাঙলো না, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কমলো না, বিশ্ববাজারে খাদ্যের দাম কমলেও বাংলাদেশের খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। আমাদের তেল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট কীরকম ব্যবসা করছে। কিংবা ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, শুধু কি পুলিশের দোহাই দিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারবো, মানে ঘটনাটাকে জাস্টিফাই করতে পারবো? সেগুলোর ব্যাপারে দায়িত্ব নেওয়া হলো না। প্রশাসন এবং পুলিশে যে ব্যাপক দুর্নীতিগ্রস্ততা ছিল এবং দমন পীড়নের বাহিনী হিসাবে পুলিশ এবং প্রশাসন যেটা গড়ে উঠেছিল, তার মধ্যে খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন কি ঘটলো? কিছু ব্যক্তির চেয়ারের পরিবর্তন হলো, কিন্তু চেয়ারে বসার পর সেই ব্যক্তির একই ধরনের কাজ করতে শুরু করে দিলেন কেন? তাহলে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে মনন জগতের পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই জায়গাটা আমাদের নজর না গিয়ে আমরা গেলাম কোন জায়গায়? সংবিধানকে ছুঁড়ে ফেলবো না কবরস্থ করব, সেই আলোচনার মধ্যে। আমাদের তো যাওয়ার দরকার ছিল একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে সংবিধানের কোথায় বাধা, সেই বাধাটা অপসারণ করে আমাদের তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসতে হবে। 2, সংবিধানের 1/3 অনুচ্ছেদকে যে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে, তার মধ্যে বিশেষ করে 7-এর ক এবং খ, এই জায়গায় একটা পরিবর্তন আনতে হবে যাতে অভ্যুত্থানকে আইনগত স্বীকৃতি দেওয়া যায়। কারণ ওটা থাকলে অভ্যুত্থানের আইনগত স্বীকৃতি দেওয়া যাবে না। ফলে এইরকম করে যদি আমি বলি, যদি এখানে রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে 70 অনুচ্ছেদ কি বাতিল করা যাবে কি যাবে না, এই বিষয়টা আসতো। পাওয়ার শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে পাওয়ার শেয়ারিংটা কীরকম হবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করলে শুধু এই বিতর্কের মধ্যে আমরা থাকতাম না।
তার মধ্যে আমরা হঠাৎ করে বিতর্ক নিয়ে এলাম জাতীয় সঙ্গীত থাকবে কিনা, জাতীয় পতাকা থাকবে কিনা, জাতীয় সীমানা থাকবে কিনা। তখন মনে হলো আচ্ছা এগুলো তো এই মুহূর্তে প্রধান কাজ ছিল না, মানে জরুরি বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ে মনোযোগ চলে গেছে, কিন্তু বিতর্কমূলক বিষয়গুলো সামনে আসলো। সংশোধন করে নেই, আমেরিকার সংবিধান সেই 1787 সালের পর থেকে এ পর্যন্ত 27 বার সংশোধন হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সংশোধনীও আছে। পাকিস্তানের সংবিধান হয়েছে 56 সালে, পাকিস্তান হওয়ার 9 বছর পরে, এবং এই সংবিধান হওয়ার আগে অনেকগুলো ঘটনাও ঘটেছিল। তখন এই যে মুসলমানের সংজ্ঞা নির্ধারণ করার জন্য একটা কমিশনও বসেছিল যে মুসলমান কাকে বলা হবে। তখন বিচারপতি মনিরের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, এবং তারা বলছিল যে একজন আলেম যাকে মুসলমান বলে বলেন আর একজন আলেম বলেন এটা মানলে তো তাকে কাফের বলতে হবে। ফলে এই নানা জটিলতার পরে 56 সালে গিয়ে পাকিস্তানের সংবিধান হয়। তারপরে পাকিস্তানের সংবিধান 26 বার সংশোধিত হয়েছে। ভারতের সংবিধান হয় 1950 সালে, এবং এটা সংশোধিত হয়েছে 104 বার। এবং একটা ঘটনা হচ্ছে 1976 সালে গিয়ে ভারতের সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র যুক্ত হয়। আমাদের দেশে অনেকে বলে যে আমরা নাকি ভারতের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র পেয়েছি। আসলে বাংলাদেশের 72 সংবিধানের 4 বছর পরে ভারতের সংবিধানে এটা যুক্ত করা হয়। আর শ্রীলঙ্কা, এখানে একটা ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কা 4 বার সংবিধান তৈরি করেছে। শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার কারণে সেই 48-এর পর থেকে 4 বার সংবিধান পরিবর্তন হয়েছে, এবং সর্বশেষ 1978 সালের পরে 21 বার সংবিধানের সংশোধন হয়েছে। আর নেপাল তার গৃহযুদ্ধ, রাজতন্ত্রকে পরিবর্তন করা, এর ফলে গণতান্ত্রিক ধারায় আসা, এগুলো অনেক বিষয় এখানে ছিল। ফলে আমরা বলছি যে সংবিধান পরিবর্তন করা অথবা নতুন সংবিধান লেখা এগুলো নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা ডেমোক্রেটিক কালচারে আসতে চেয়েছিলাম। সেই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো মতো কাজটা হচ্ছে না, গত 5 মাসেও 6 মাসেও হলো না। না হওয়ার কারণে হয়ে গেছে কি, যে স্বৈরাচারকে আমরা, ফ্যাসিস্টকে আমরা পরাজিত করলাম, তারা এখন কিন্তু বলতে পারছে আচ্ছা আমাদের চেয়ে ভালো আপনারা কি করছেন বলুন তো। মানে এই কথাটা বলার সুযোগটা কেন তৈরি হলো? এটা কি আমাদের আমরা এরশাদকে পতনের পরেও আমরা এরশাদকে নির্বাচিত হয়ে আসতে দেখেছি? কেন হয় এটা? এই প্রশ্নটা তো বারবার। তার মানে মানুষ চায় আগের খারাপের চাইতে একটা ভালোর দিকে যেতে, কিন্তু যদি দেখে যে আগের চাইতে উন্নত তো দূরের কথা, আগের চাইতে পিছিয়ে পড়ছে কিনা এই আতঙ্ক তৈরি হয় যদি, তখন কিন্তু মানুষ কিন্তু ভরসা পায় না। যেমন ধরুন দ্রব্যমূল্য যেটা ছিল, বৃদ্ধির যে হারটা ছিল, এইটা যদি শেখ হাসিনার সময় থাকতো তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করতাম। কিন্তু এখন সাধারণ মানুষ বলছে এই সরকারকে একটু সময় দেওয়া দরকার, এই সরকার এসছে একটু গুছিয়ে নিক সমস্ত কিছু। মানুষ চুপচাপ আছে, কিন্তু চুপচাপ থাকলেও মাথার মধ্যে তো প্রশ্নটা আছে, যে সিন্ডিকেটকে তাড়াবো বলে আমরা রাস্তায় নেমেছিলাম, সেই সিন্ডিকেটই তো দেখি বহাল তবিয়তে আছে। এই জন্য আমরা মনে করলাম যে মূল বিষয়গুলোকে একটু সামনে আনা দরকার, যে আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতির জন্য একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দরকার। নির্বাচন হলে একটা জবাবদিহিতা তৈরি হয়, সেই জবাবদিহিতার পরিবেশ যেন দেশে থাকে, এবং নির্বাচনটা যেন কখনো ম্যানিপুলেটেড না হয়, অন্তত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনটা হোক। নির্বাচনে যেন টাকার খেলা, পেশিশক্তি আর ধর্মের রাজনৈতিক ব্যবহার না হয়, সেই দিক থেকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হোক। এটা হলো একদিকে চাওয়া। দ্বিতীয়ত সাধারণ মানুষের চাওয়া হচ্ছে তার ছেলের চাকরিটার জন্য যেন ঘুষ দিতে না হয়। 2, তার মেয়েটা রাস্তায় বেরোলে যেন নিপীড়িত হওয়ার ভয় না থাকে। আর সবচেয়ে বড় চাওয়া হলো এই যে জানুয়ারি মাস, প্রত্যেক মানুষের মাথার মধ্যে 3টা চিন্তা। নতুন ক্লাসে আমার বাচ্চাটা উঠেছে, আবার নতুন করে ফি দিতে হচ্ছে, এটা হলো শিক্ষার খরচ। 2, নতুন বছরে বাসা ভাড়া বেড়ে গেল। আর তার সঙ্গে কি, নতুন বছরে নতুন ব্যয় বৃদ্ধি হলো, আমার তো বেতন বৃদ্ধিটা হলো না। সরকারের ঘোষণায় 12.5% মুদ্রাস্ফীতি হচ্ছে, আমার তো বেতন বৃদ্ধি 5%। এর সঙ্গে বড় জিনিস হয়েছে চাকরি হারানোর আতঙ্ক। তো সব মিলিয়ে মানুষের জীবনে কিন্তু সংস্কারের কথা যখন আমরা বলছি, মানুষ বলে ঠিক আছে রাজনৈতিক বড় বড় সংস্কারের কথাগুলো আপনার বলেন, আমরা সংসার চালানোর ছোট ছোট বেদনাগুলো যে ভুলতে পারছি না, ফলে আমাদের যে দৈনন্দিন জীবনের যন্ত্রণাটা ভুলতে পারছি না। এই জায়গায় আমার মনে হয় একটু নজরটা দেওয়া দরকার ছিল, মানুষ যেন একটু রিলিফ পায় যে আমরা আগের চেয়ে একটু ভালো আছি, এই কথা বলতে যেন সাহস করে বলতে পারে। যেমন করে আমরা বলতে পারি একটা কথা, যে 5ই আগস্ট না হলে আপনি এখানে বসে থাকতে পারতেন না, 5ই আগস্ট না হলে আমিও হয়তো এখানে থাকতে পারতাম না, আর ওদের তো কোনো খবরই থাকতো না। ফলে 5ই আগস্ট হওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এখানে বসে কথা বলতে পারছি, এটা যেমন একটা ডেভেলপমেন্ট। তার পাশাপাশি আরেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে চেয়েছিলাম, যে আগের সরকার দুর্নীতি, দুঃশাসন এবং দমনপীড়ন, এই 3 দয়ের মধ্যে যে ফেলেছিল, তার কোনো দায় ছিল না, তার কোনো দায়িত্ব ছিল না। বর্তমান সরকার যেন দায়হীন আচরণটা না করে, সেটা মানুষেরকে দেখতে চায়। নিশ্চয়ই, ধন্যবাদ।
জনাব সরওয়ার তুষার, আপনার কাছে ফিরে আসতে চাই। সংবিধান সংস্কার কমিশনের মধ্যে তাদের প্রস্তাবনা দিয়েছেন এবং রাষ্ট্রীয় যে মূলনীতি সেগুলো পরিবর্তনের যে প্রস্তাব তারা করেছেন তা নিয়েও বেশ বিতর্ক রয়েছে, অনেকের ভিন্ন মত রয়েছে। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে যে ঐক্যমতের কথা বলা হচ্ছে এবং যে জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোর কথা এতক্ষণ জনাব রতন বলছিলেন, এই দুইয়ের সমাধান কি আসলে এই সময়ের মধ্যে করা সম্ভব, নাকি এর একটা পথ নির্দেশ এবং এমন একটা প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আদায় করা যায় যে তারা নির্বাচিত হয়ে আসলে এই কাজগুলো করবেন? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে আসলে পরে তারা এখনকার পথ নির্দেশনা অনুযায়ী কাজ করবে, এটার কোনো মানে বিশ্বাস করার কোনো যৌক্তিক বা কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে একটা আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, একটা হচ্ছে বর্তমানেও অভ্যুত্থানের পরে তাদের যে রাজনৈতিক তৎপরতা, দুটোর কারণে কিন্তু আশঙ্কা আছে। ঐতিহাসিক অভিজ্ঞতাটা হচ্ছে যে 1991 সালে মানে 90 পরে যে রতন ভাই বললেন যে শাহাবুদ্দিন যে সরকারটা এসেছিল, শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে বিচারপতি, উনারা 29টা টাস্কফোর্স করেছিলেন তখন সংস্কারের উদ্দেশ্যে, এবং পরবর্তী নির্বাচিত সরকার এসে একটা সংস্কার কার্যক্রমও সম্পন্ন করে নাই। 2001 সালে নির্বাচনের আগে এরকম আরও কিছু 16টা টাস্কফোর্স গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল এই সংস্কার উদ্দেশ্যে, পরবর্তী নির্বাচিত সরকার এসে করে নাই। এই কারণে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে ন্যূনতম সংস্কার এটা এখনই করতে হবে এবং যেই কাজগুলো সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে সেই সংস্কারগুলো করতে হবে, শুধুমাত্র সংবিধানটা করতে হবে একটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, যেটা আসলে গণপরিষদে করা সম্ভব। এই কারণে নির্বাচিত সরকার এসে পরবর্তীতে করবে এর কোনো যেহেতু নিশ্চয়তা নাই, এই কারণে এখন করতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, যারা রাজনৈতিক দলগুলো যখন বলে যে সংস্কার একটা রুটিন কার্যক্রম, এটা তো চলতেই থাকবে, আমরা কিন্তু সেরকম জায়গায় নাই। মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কার কার্যক্রমগুলো রুটিন কার্যক্রম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে ছিলাম না, আমরা একটা ফ্যাসিজমের মধ্যে ছিলাম, এখনও ফ্যাসিস্ট স্ট্রাকচার রয়ে গেছে। তো সেইখানে আপনার কিছু আশু সংস্কার আছে যেটা না করলে আপনি আর আগাতে পারবেন না, এবং নির্বাচন দিলেও আপনার ওই সমস্যাগুলো সেগুলো কোনগুলো? সেগুলোর মধ্যে যেমন প্রধানত আছে যে আপনার পুরো স্টেটের মধ্যে একটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সংবিধানের একটা স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, এগুলো, কিংবা আমলাতন্ত্রের গণবিরোধী অনেকগুলো ব্যাপার আছে, পুলিশের গণবিরোধী আচরণ, এবং কখনো কখনো সেটা এরকম ম্যাসাকারের মধ্যে মানে পর্যায়ে পড়ে, দুদকের নিষ্ক্রিয়তা এবং দলীয় সরকারের অধীনে, মানে অর্থাৎ আগের স্ট্রাকচারে নির্বাহী, যিনি প্রধান নির্বাহী, তার অধীনে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থাকে, নিয়ন্ত্রণে থাকে। এখন যে সংস্কারটা করতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে নির্বাহী কর্তৃত্বের বাইরে নিয়ে আসার একটা, প্রধানত এটাই হচ্ছে একটা বড় কার্যক্রম যেটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে সংসদকে, আইনসভাকে কর্তৃত্বশীল করতে হবে, আইনসভাকে নির্বাহী বিভাগের চেয়ে মানে বেশি পাওয়ারফুল করতে হবে। আবার আইনসভার উপরে যেন জনগণের কর্তৃত্ব থাকে সেটা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের রূপরেখা। কিন্তু আপনি দেখবেন আমাদের সংবিধানে, এখন যে সংবিধানটা আছে সেখানে নির্বাহী বিভাগ আগে, তারপর আইনসভা, তারপর বিচার বিভাগ। এটা তো নজিরবিহীন, এটা হওয়ার কথা না। আইনসভাটাকে যেহেতু এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকে, এটাকে আগে রাখতে হবে, এটাকে প্রায়োরিটি আগে দিতে হবে। এই জিনিসগুলো করার কথা বলা হচ্ছে, এবং সেটা সংবিধান এবং জীবন সংশ্লিষ্টতা যেটা আপনি বললেন, সংবিধানকে যদি আপনি এভাবে রাখেন তাহলে মানুষের যে দৈনন্দিন যে সমস্যা, এটা ঠিক হবে না। কারণ এটার সাথে এটা সরাসরি হয়তো বোঝা যায় না যে কীভাবে মানুষের প্রতিদিনকার যে হার্ডল, প্রতিদিনকার যে কষ্ট, এটার সাথে সংবিধানের সংশ্লিষ্টতাটা কোথায়, এটা প্রথম দফায় সারফেস লেভেলে দেখলে বোঝা যায় না। কিন্তু আরও ডিপার লেভেলে গেলে একটা আইনি কাঠামো, একটা সাংবিধানিক ব্যবস্থা প্রতিদিন মানুষের জীবনকে আসলে প্রভাবিত করে। এই কারণে এটার পরিবর্তন করার কথা আসছে বা সংস্কার করার কথা আসছে, এবং সেটা আসলে ন্যূনতম অনেকগুলো জিনিস এখনই করতে, এখনই মানে এই যে টাইম ফ্রেমটা আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি যে এই বছরের ডিসেম্বরের মধ্যে, অথবা সংস্কার যদি করার ব্যাপারে যদি একটা ঐক্যমত্য, বৃহত্তর ঐক্যমত্য তৈরি করা যায় তাহলে 26শে জুনের মধ্যে। তো 26শে জুনের মধ্যে যদি হয় তাহলে সেটা হয় আসলে অভ্যুত্থানের পরে 22 মাস পরে, 2 বছরেরও কম সময়। শ্রীলঙ্কার কথা রতন ভাই বলেছেন, শ্রীলঙ্কাতেও কিন্তু অভ্যুত্থানের পরে ওই একটা পিসফুল ট্রানজিশন কিংবা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যেতে 2 বছর সময় লেগেছে। এটা এইটুকু সময় আমার ধারণা রাজনৈতিক দলগুলো দিতে প্রস্তুত, কিন্তু তাদের যেহেতু নির্বাচনের চাপটা তৈরি করতে হবে সেই জন্য তারা করছে। এই কারণে এখন এই চেঞ্জগুলো করতে হবে, এবং করার পরে পরবর্তী নির্বাচিত সরকার এসে তাদের যে দলীয় ইশতেহার আছে, আপনি যখন নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনের আগে কিন্তু আপনি ইশতেহার দেবেন যে আমি ক্ষমতায় গেলে এই জিনিসগুলো করব, তখন তারা সেটা করবে। সেগুলো এক ধরনের সংস্কার কার্যক্রম, যেটা ধারাবাহিক সংস্কার কার্যক্রম। এখন আমার সামনে কতগুলো বেসিক প্রায়োরিটি আছে যেগুলো সারতে হবে। যেমন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফা কিন্তু জানুয়ারি মাসের আগের 31 দফা, মানে যখন তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলনটা ছিল সেটার 31 দফা। ওই 31 দফার অন্তত অর্ধেক দফা এই সরকারই গ্রহণ করেছে, মানে কমিশন আকারে করেছে। ফলে বিএনপিকেও কিন্তু তার 31 দফাকে রিভাইজ করতে হবে, মানে নতুন সময়ের সাপেক্ষে যে কাজগুলো এই সরকার করে ফেলছে তার চেয়ে এগিয়ে গিয়ে তারা ক্ষমতায় আসলে কোনগুলো করবে সেগুলো দিতে হবে। ফলে এটার জন্য বিএনপিরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপার আছে, যে এখন আমরা এই সংস্কারের পরে যে ডেমোক্রেটিক স্টেট ফ্রেমওয়ার্কটা পাবো বলে আমরা আশা করছি বা চাচ্ছি,
তখন আমার রাজনীতিটা কী হবে, এটা তো রাজনৈতিক দলগুলোর সেই রকম প্রস্তুতি আছে কিনা, মানে থাকতে হবে, তো তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে। এই কারণে সব মিলিয়ে এই ডিসেম্বর কিংবা জুনের মধ্যে যে নির্বাচনে যে রোডম্যাপটা ধারণাটা পাওয়া গেছে, এই রোডম্যাপের মধ্যে এই কাজগুলো এই সরকারকে করতে হবে এবং আমাদের সবার উচিত সরকারকে এই ব্যাপারে অন্তত হেল্প করা। অন্যান্য ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে সরকারের ব্যাপারে, সেটা থাকুক, অসুবিধা নাই। আর নতুন রাজনৈতিক দলের ব্যাপারে এই মুহূর্তে যে সমালোচনা হচ্ছে যে যেহেতু ছাত্রদের মধ্য থেকে সরকারে উপদেষ্টারা রয়েছেন, তারা সরকারে থেকে ছাত্রদের নিয়ে যদি একটা রাজনৈতিক দল গঠন করা হয় সেটা আসলে সরকারের ছত্রছায়া হচ্ছে কিনা, সেটার ব্যাপারে আপনার চিন্তাটা? না, এটা একেবারেই ভুল ধারণা। কারণ আমরা তো বলি নাই যে তারা 3 জন সরকারে থেকে তারপরে রাজনৈতিক দলটা করবেন, কিংবা আমরা ইউনূস সাহেবকে নিয়ে রাজনৈতিক দলটা করছি। যদি সেটা হতো তাহলে সরকারের ছত্রছায়া কথাটা বলা যেত। ব্যাপারটা হচ্ছে যে এই অভ্যুত্থানের পরে যে পজিটিভ এনার্জিটা তৈরি হয়েছে তরুণদের মধ্যে কিংবা ছাত্রদের মধ্যে, সেটাকে প্রিজার্ভ করার একটা ব্যাপার আছে, সংগঠিত রূপ দেওয়ার ব্যাপার আছে। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, সেটা এখন একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে যাচ্ছে। সেটার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে রাজনৈতিক দল করা। এবং আমাদের আসলে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, রাজনৈতিক শূন্যতা, এটা কাটানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার। এখন ওই 3 উপদেষ্টা তারা যদি রাজনৈতিক দলে আসতে চান তাহলে তাদেরকে ওই পদ ছেড়ে আসতে হবে। আর তারা যদি ওই পদে থাকেন তাহলে তারা রাজনৈতিক দলে আসতে পারবে না। এটার ব্যাপারে আমাদের তো কোনো, আমরা লুকোছাপা করি না। আমরা বলি না যে তারা ওই পদেও থাকবেন, মানে মন্ত্রণালয়েও থাকবেন, আবার তারা রাজনৈতিক দলেও আসবেন, সেরকম ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে না। সুতরাং এই রাজনৈতিক দল আমাদের, যেমন আমরা আমাদের প্রতিনিধি 3 জন পাঠিয়েছি, এবং এই 3 জনকে না পাঠালে আসলে এই গভর্নমেন্টকে কিন্তু আপনি লেজিটিমেট বলতে পারতেন না। মানে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এই 3 জন গেছেন, ফলে তারা গেছেন। আবার আমাদের তো স্বাধীন অনেক রাজনৈতিক উদ্যোগও থাকবে, এতে কোনো দোষের কিছু নাই, সেটা আমরা করছি। এবং তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে রাজনৈতিক, এখন কি রাজনৈতিক দল করবেন নাকি তারা সরকারে থাকবেন, সেটা তাদের সিদ্ধান্ত। কোন পরিস্থিতির পর আমরা এখন কোন পরিস্থিতিতে এসেছি, আনন্দ করার সময় ভুলে যাই যে কী জন্য আনন্দ করছি। অর্থাৎ 5 আগস্ট আমাদের কিন্তু মনে রাখতেই হবে। তো মনে না রাখাতে যেটা হচ্ছে, গত মাস কয়েকে একটা করে বলি, তুষার যেটা বলেছে যে তাদের নতুন সংগঠন ফেব্রুয়ারিতে হবে, আসলে এরই মধ্যে হয়ে গেছে। তাদের যেটা নাগরিক কমিটি, তারা কমিটিও করে ফেলছে। বিশেষ করে কমিটিতে তারা গুরুত্ব দিচ্ছে উপজেলা, থানা, ওই পর্যায়ে, অর্থাৎ স্থানীয় সরকার পর্যায়ে। বিএনপির ওখানে একটা সন্দেহ যাচ্ছে যে তারা রাজনৈতিক দলও করছে, আবার তাদের 3 জন উপদেষ্টাও আছেন। আবার বৈষম্য বিরোধী যে ছাত্র বলা হয় তারাও ইনট্যাক্ট আরেকটা ফোরামে আছেন, যে কারণে তাদের মধ্যেও কিন্তু বাদানুবাদ হচ্ছে, এরই মধ্যে সংঘাতও শুরু হয়েছে। আবার তারা যে আদরের জায়গাটায় ছিলেন, যে সার্বজনীন অবস্থাটায় ছিলেন, ওই অবস্থাটায় তারা কিন্তু এখন আর নেই। যুক্তি দিয়ে বোঝানো যাবে আছে, বাস্তবে নেই। এর মধ্যে তাদের ঢাকার বাইরেও কোথাও কোথাও সংঘর্ষ হয়েছে, আবার আজে বাজে কাজেও যুক্ত হওয়ার অভিযোগ আসছে, গ্রেপ্তারও হয়েছেন। দুঃখজনক ঘটনা কিন্তু এগুলো। আচ্ছা, তো হয়তো বা তারা এইভাবে বলবেন যে আমাদের না ওই দিকের, এই দিকের না ওই দিকের। তাদের মধ্যে কিন্তু এখন আর দিক হওয়া উচিত ছিল না। তারা সরকারে আছেন, অবশ্যই একটা আইডেন্টিটি। আবার তারা দল করছেন, এটা তারা করতেই পারেন। আমাদের যে সংবিধান, যে সংস্কার কমিটির রিপোর্ট এসেছে, ওখানে কিন্তু একটা শব্দ ব্যবহার হয়েছে, আমরা অনেক দিন পরে শব্দটা পেলাম। অভিধানও আছে কিন্তু প্রয়োগ ছিল না, বহুত্ববাদ। অর্থাৎ বহুমত আগে আমরা শুনেছি, বহুদল শুনেছি, বহুদলীয় গণতন্ত্রের কথা শুনেছি। তো বহুত্ববাদের কথাটা আসলো কেন? একত্ববাদের বিপরীত বহুত্ববাদ। এর মাঝে তো আরেকটা প্রবণতা আমরা গত 15 বছর 16 বছর দেখেছি, এটা হচ্ছে আমিত্ববাদ। সব কিছু আমি আর আমি। এই প্রবণতা থেকে বের হতে গেলে যে কয়েকটা ফরজ কাজ ছিল, ফরজগুলো বাদ দিয়ে আমরা যখন নফল নিয়ে বেশি টানাটানি শুরু করে দিলাম, এতে করে বিপর্যয়টা ঘটলো। আমি বলছিলাম যেটা বিচার হওয়া উচিত ছিল 1 নম্বরে। বিচার মানেই বিচার। যে কারণে দেরি হওয়াতে বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, জেনারেল জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন যে এই বিচার নিয়ে এই সাহসটা পেল কোথায়? বিবাদিত প্রশ্ন তুলতেই পারে, তার অধিকার, কিন্তু অধিকার, কিন্তু যেন তেন অধিকার আর এই সময়ের অধিকার, বাস্তবতা কিন্তু ভিন্ন। ঠিক আছে, তিনি তার অধিকার প্রয়োগ করেছেন। আবার সংবিধান বিষয়ক যে প্রশ্নগুলো এসেছে, এটা কি ছুঁড়ে বুড়িগঙ্গায় ফেলতে হবে নাকি পুড়িয়ে ফেলতে হবে, এত কথার দরকার ছিল না। কিন্তু যে কি করলে একজন শেখ হাসিনা পয়দা হয় না, কি করলে ফ্যাসিস্টের পয়দা হয় না, কি করলে ছাত্রদের এই বিপ্লব অথবা এই অভ্যুত্থানে পথে কোনো আইনগত বাধা থাকবে না, এই সামান্য কয়েকটা বিষয়ের ত্রুটি আছে, ওগুলো সারালেই কিন্তু হয়ে যেত। এরপরে আজ একটা জরুরি কথা কিন্তু এসেছে, যেটা পথে ঘাটে আলোচিত, কতটুকু বাস্তবায়ন হবে সেটা পরের কথা। পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো আমাদের প্রায়োরিটিতে, অর্থাৎ ফরজ যে শব্দটা আমি উচ্চারণ করেছি, ওখানে যদি এটা থাকতো যে পাচারকৃত অর্থ দেশে আনা, বিচারটা ঠিকভাবে করা, আর একটা নির্বাচনের পথে কি কি বাধা আছে,
এই বাধার মধ্যে একটা বাধার আলোচনা কিন্তু আজ এসেছে ওই কমিটি থেকে, যে তারা বলেছে যারা দিনের ভোট রাতে করেছিল অথবা যারা বিনা ভোটে এই আয়োজনটা করেছিল তাদেরও বিচার করা হবে। এগুলো হচ্ছে যৌক্তিক কথা। প্রথম 4-5 মাস কিন্তু এগুলো এভাবে আলোচনায় আসেনি। এখন যেহেতু আসছে, ছাত্রদের সাথেও বিএনপির দূরত্ব কিন্তু একটু একটু কমছে, গত 2-3 দিন একটু একটু কমছে। কিন্তু বিশেষ করে শব্দ প্রয়োগ, তারা কিছুদিন আগেও কিন্তু তারা বলেছিলেন যে যারা সংস্কারের আগে নির্বাচন চাইবে তারা হবে জাতীয় বেঈমান। এত নিষ্ঠুর কথা বলার সময় এখনো কিন্তু আসেনি। বিএনপির মতো একটা দল তারা নির্বাচন চাইবে, ক্ষমতামুখী দল, ওইটাই স্বাভাবিক। তো আবার তারাও কিন্তু যন্ত্রণা কাতর। তো তাদের কাছ থেকে কথা আদায় করা, তাদের যে সংশয়, তুষারদের যে সংশয়, এটা সত্য, রাজনৈতিক দলগুলো কথা রাখে না, এটা তাদের একটা বৈশিষ্ট্যের মতো। তো এবারের প্রেক্ষিত কিন্তু বিন্দু কথা রাখতে হবে। আর বিএনপি যে 31 দফা, অর্থাৎ আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে দেয়া, আমরা এখন সংস্কারের কথা বলছি যখন আমরা বিজয়ী পর্যায়ে এসেছি। বিএনপি কিন্তু এই নিপীড়নের মধ্যে 31 দফার কথা দিয়েছিল। ওখানেও 70 অনুচ্ছেদের কথা আছে, ওখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে। অর্থাৎ মনোজাগতিকভাবে খুব একটা দূরত্ব নেই, কিন্তু দূরত্বটা হয়ে যাচ্ছে নানান ভাষা প্রয়োগে, শব্দ প্রয়োগে। বিএনপির থেকে কিন্তু তারা ভয় পেয়েছে তাদের অ্যাক্টিভিটিজে। বলা হচ্ছে একটা কিংস পার্টি তারা করবে। তো তাদের নমুনায় কিছু কিংসের নমুনা তারা দেখেছে, যে তারা যখন ঢাকার বাইরে গেছেন, বিভিন্ন জায়গায় কিছু সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রীয় প্রটোকল নিয়েছেন। তো আবার আমি ওটাকে প্রটোকল বলবো না, যেহেতু তারা তারকা, এই সময়ের তারকারা একটু সম্মান পাবেন, তাদের দেখতেও তো অনেক মানুষ আসে। তো বিএনপির দিক থেকে আবার প্রতিক্রিয়াটা যেইভাবে যেই ভাষায় এসেছে, এটা কিন্তু তাদের কলিজা ঘা দেয়া প্রতিক্রিয়া, যে আবার যেন -2 চিন্তা করা না হয়, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মূলত বলা হয়েছে যে বিএনপিকে বাদ দিয়ে যেন কিছু করার চিন্তা না করা হয়। এই কথাও বলেছে যে আরেকটি 111 যেন স্বপ্নে দেখা না হয়। তো এই জায়গাগুলো তাদেরও কিন্তু পরিষ্কার করা দরকার। তারা একটি দল করবে, এটা তো আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভলি দেখি। কারণ এই জেনারেশন গত 1-2 বছর আগেও কিন্তু বলতো যে উই হেট পলিটিক্স, তারা রাজনীতি পছন্দ করতো না, এবং রাজনীতিকে অপছন্দ করা সামাজিক একটা প্রক্রিয়া হয়ে গিয়েছিল। বাসের এক কর্নারে লেখা থাকে এখানে রাজনীতির আলাপ নিষেধ, মানে রাজনীতি এত বাজে জিনিস। ছোটোখাটো চা দোকানেও লেখা থাকে রাজনীতির আলাপ নিষেধ। তো ওই জায়গা থেকে যেহেতু ছাত্ররা রাজনীতিতে আসতে চাচ্ছে, এটা তো আমি অবশ্যই বলবো গুণগতভাবে এটা একটা পরিবর্তন বা ছোটোখাটো একটা সংস্কারও বলতে পারি। তারা যদি রাজনীতিতে আসে, নিশ্চয়ই এখানে মেধার সংযোগ ঘটবে, নিশ্চয়ই এখানে আন্দোলন কিভাবে করতে হয়, নিয়মতান্ত্রিক আন্দোলন, সেটার একটা সংযোগ ঘটবে। তারা তো ওইটার দৃষ্টান্ত বাংলাদেশে দেখিয়েছে। এতে আমরা আশা করব ওই জায়গাটাতে যে তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্বটা, ভাষাগত দিকটা, কিছু কিছু ভাষা কিন্তু আসলে আক্রমণাত্মক। বিএনপির মহাসচিবকে তাদেরই একজন, বৈষম্য বিরোধী ছাত্রদের একজন বলেছে যে আপনি কি বলতে চান, কথা পরিষ্কার করে বলুন। এটা কিন্তু কথার কথা না। বিএনপি মহাসচিব হচ্ছে বাংলাদেশে এখন যে রাজনীতিকরা আছেন, পরিষ্কার কথাবার্তা বলার জন্য অন্যতম হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই যে প্রকাশভঙ্গিটা, আচরণটা, এটার একটু সংশোধন অবশ্যই দরকার আছে। জনাব রতন, আপনার কাছে আসি। এই যে পরিবর্তিত রাজনৈতিক মানচিত্রের কথা বলছি, যেখানে নতুন রাজনৈতিক দল আসার কথা হচ্ছে, সব মিলিয়ে এখানে রাজনীতিটা কেমন দাঁড়াবে? সেখানে কি বিএনপি একদিকে, তার অন্যদিকে বাকি সবাই, নাকি আরো অন্য কোনো রকম হতে পারে? সেখানে জামাতের অবস্থানটাই বা কি হবে? প্রশ্নটা আগে এই জায়গায় করতে হবে যে আমরা রাজনীতিটা কেমন দেখতে চাই। এটা কি গণতান্ত্রিক রাজনীতি দেখতে চাই? পদ্ধতি হিসাবে আমরা গণতন্ত্রকে বেছে নেব, নাকি গায়ের জোরকে বেছে নেব? আমরা কি প্রশাসনকে ব্যবহার করে দল গড়ে তোলার কাজ করব, নাকি বিরোধী মতকে দমন করার জন্য প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করব? এগুলো কিন্তু আমাদের ওই অত থিওরিটিক্যাল আলোচনার চাইতেও মানুষ প্র্যাকটিক্যালি এগুলো দেখে। যে কারণে মানুষ যখন দেখে যে যারা এখন মানে ক্ষমতাসীনদের প্রচ্ছন্ন স্নেহের আড়ালে আছেন, তারা গেলে প্রশাসন কিভাবে তৎপর হয়ে ওঠে, কীরকম সহযোগিতা করে তাদেরকে। একটা ছোট্ট ঘটনা দেখুন, কুড়িগ্রামে একটা কৃষক সমাবেশ হবে। সেই কৃষক সমাবেশে দুপুরবেলা খাওয়াবার জন্য জেলা প্রশাসকের কাছে বলা হয়েছে 30,000 মানুষকে খাওয়ানোর জন্য 200 টাকা করে 60 লক্ষ টাকা দিতে হবে। অন্যান্য কী কী খরচ এটা দেখিয়ে দিল। ওখানে যারা যারা যাবেন তাদের মধ্যে উপদেষ্টাও 2-1 জন যাবেন, কিন্তু এটা কিন্তু মানুষকে ভাববে তাহলে কি জেলা প্রশাসকের দায়িত্ব হয়ে গেল একটা কৃষক সমাবেশের খাওয়ানোর দায়িত্ব নেওয়া? এগুলো কিন্তু মানুষের মধ্যে খুব ভালো মেসেজ নিয়ে যায় না। আবার ধরুন সময় লাগবে, সময় লাগাটা মানুষ ভাবছে কি এটা কি নতুন দল গঠনের জন্য সময় লাগবে, নাকি সংস্কারের কিছু কাজ করবার জন্য সময় লাগবে? সময়টা কোন কাজে লাগবে এটাও মানুষ একটু সন্দেহের মধ্যে দেখে। আর একটা জিনিস দেখে যে রাজনৈতিক দল হিসেবে যারা আছে
তারা আসলে কেন নির্বাচনের কথা বলে? কারণ নির্বাচন ছাড়া আসলে ওয়ে আউটটা কি? যদি একটা ধরুন নতুন সংবিধানও কেউ করতে চায়, তাহলে একটা গণপরিষদের জন্যও তো একটা নির্বাচন লাগবে। আচ্ছা, যদি বলি যে যদি আমরা সংসদ একটা চাই, তো সংসদ তো একটা নির্বাচনের মধ্য দিয়েই আসতে হবে। অথবা এই সরকার তো আর অন্তহীন কাল থাকবেন না, এই সরকার তো কোথাও না কোথাওভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেটা করতে গেলেও তো নির্বাচন লাগবে। তার মানে নির্বাচন তো মানে ইনএভিটেবল। তাহলে যারা নির্বাচন চায় তারা কেন তাদেরকে অন্যভাবে দেখা হবে? বরঞ্চ বলা উচিত ছিল নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, অবাধ হয়, জনমতের প্রতিফলন যেন ঘটে, সেই ব্যবস্থাটা একটু করে দেন। কিন্তু নির্বাচন বনাম সংস্কার এই জায়গায় নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু কাজটা খুব ভালো হয়নি। যেমন আগের সরকার বলতো সব কিছুর মধ্যে উন্নয়ন না গণতন্ত্র, এই কথা বলে সে লুণ্ঠনটাকে জায়েজ করেছিল। এখন নির্বাচন না সংস্কার, এই কথা বলে কি সময়ক্ষেপণটাকে জাস্টিফাই করতে চায়? এই প্রশ্নগুলো মানুষের মধ্যে তৈরি হতে পারে। আর যে প্রশ্নটা আপনি বললেন যে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক শক্তি কি ক্ষমতায় আসবে, এটা ডিপেন্ড করে মানুষ কীরকম চায়। তুষার খুব ভালো কথা একটা বলেছেন যে শ্রীলঙ্কা 2 বছর সময় লেগেছিল, কিন্তু খেয়াল করুন শ্রীলঙ্কা 2 বছর সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছিল। 2 বছর সময়টা কাজে লাগিয়েছিল দুর্নীতিবাজদেরকে দমন করার জন্য, 2 বছর সময় কাজে লাগিয়েছিল দ্রব্যমূল্যটাকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসার জন্য, 2 বছর সময় লাগিয়েছিল শ্রমিক এবং কৃষকদের চাহিদাগুলো পূরণ করার জন্য। আমরা কিন্তু 6 মাসের মধ্যে কৃষকদের হাহাকার দেখছি যে প্রচুর ফসল ফলিও, এই এখানে পত্রিকায় কালকে ফসল ফলানোটাই কি কৃষকদের অপরাধ হয়ে গেল? ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। শ্রমিকদের এখন পর্যন্ত কি তাদের মজুরি বৃদ্ধি তো পরের প্রশ্ন, বকেয়া মজুরি পাওয়ার জন্যই তাদের রাস্তায় নামতে হচ্ছে। তাহলে এই জায়গায় কাজটা কীরকম হবে? আর তারপরে প্রশ্নটা আসবে যে নতুন রাজনৈতিক মেরুকরণ কীরকম হতে পারে, ভবিষ্যতের কোন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যাবেন। তো কোন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যাবেন, তার চেয়ে বড় কথা সে দল ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবেন, সেটার জন্য 24 থেকে তারা শিক্ষা নেন যে অতীতের মতো করে ফ্যাসিবাদী পথে দেশ পরিচালনা করা যাবে না। এই মেসেজটা জনগণের পক্ষ থেকে বারবার দেওয়া দরকার। জি, জনাব তুষার যদি আর কিছু যোগ করার থাকে। না, অ্যাবসলিউটলি আমি এগুলোর সাথে একমত। যেটা আপনি বলেছেন রাজনৈতিক মেরুকরণটা কীরকম হবে, আমি মনে করি যে এখানে বহুদলীয় মানে কতগুলো জিনিসে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। যে বহুদলীয় গণতন্ত্র কিংবা বহুত্ববাদের কথা, যেটা এটা নিয়ে বিতর্ক করা হচ্ছে, কিন্তু বহুত্ববাদ কিন্তু ওই সংবিধান সংস্কার কমিশনের যে ওখানে তারা ব্যাখ্যা করেছেন যে বহু ভাষার, বহু জাতির, বহু ধর্মের একটা দেশ হবে। তো এইটা তো আমাদের বহুত্ববাদ শব্দটা আমরা ব্যবহার করবো কিনা দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এই যে বহু ভাষার, এখানে বহু ভাষা আছে, বহু জাতি আছে, বহু ধর্মের মানুষ আছে, এতে তো আমাদের কোনো দ্বিমত নাই। হ্যাঁ, একটা ওই অর্থে বহুত্ববাদটা দেখা যেতে পারে। আর রাজনৈতিক জায়গা থেকে একটা গণতান্ত্রিক বহুদলীয় গণতন্ত্র থাকবে, যেখানে ইলেকশন ছাড়া কেউ কখনো একদিনের জন্য ক্ষমতায় থাকতে পারবে না, ইত্যাদি ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে। এবং এই জন্যই নির্বাচনটা, আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে যে যদি আপনি যে মিনিমাম যে সংস্কার বা নির্বাচনের জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার, সেটা যদি আমরা না করে ইলেকশনে যাই, তাহলে যেটা মুশকিল হবে, আবারও ইলেকশন কেউ না কেউ, যে আওয়ামী লীগের মতো মানে ইলেকশন ছাড়া ক্ষমতা। নতুন রাজনৈতিক দলের জন্যই কালক্ষেপণ করা হচ্ছে, সেটার ব্যাপারে না, আমার কাছে তো সেরকম মনে হয় না। আমরা তো বলেছি যে আপনি যদি এই ডিসেম্বরে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন সরকার দেয়, আমরা এই সময়ের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করব এবং আমরা চেষ্টা করব যে জনগণের ভোটে জনগণ আমাদেরকে যে রায় দেয়, জনগণ যদি আমাদেরকে বলে যে আপনারা আরও অপেক্ষা করেন, আমরা আরও পরীক্ষা করতে চাই, তাহলে আমরা পরীক্ষা মানে থাকবো। আর যদি জনগণ আমাদেরকে শ্রীলঙ্কার মতো একটা মানে অভূতপূর্ব ঘটনা ঘটায়, যে 2 বড় দলের মাঝখান দিয়ে একটা নতুন দল সরকারে যাওয়া জনগণের ভোটে, সেটাও এখানে হতে পারে। এখনও কিন্তু কিছু বলা যায় না। ছাত্রদের ফেব্রুয়ারি, আমার মনে হয় আর কি, ছাত্ররা ফেব্রুয়ারিতে দলটা ঘোষণা করার পরে তাদের সাংগঠনিক কার্যক্রম যখন তারা শুরু করবেন, তার কিছু কিছু প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঠামো আছে, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো আছে, এটা তাদেরকে কিছুটা হেল্প করবে। এতে কোনো মানে এতে আশ্চর্যের কিছু নাই। তখন হচ্ছে তারা খুব দ্রুতই রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা, আর যদি তারেক রহমান ইন দ্য মিন টাইম দেশে আসেন, এই দুটো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ফেব্রুয়ারির মধ্যে একটা নতুন ডেভেলপমেন্ট ঘটাবে। এবং আমরা এখন যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, এক ধরনের স্থবিরতা আছে কিংবা একটা অনিশ্চয়তা আছে অনেকের মধ্যে, অন্তত আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের মধ্যে একটা অনিশ্চয়তা আছে মানে অনেকের মধ্যে। তো সেইটা কাটবে যদি এই দুটো বড় ঘটনা ঘটে। বিএনপি আরও চাঙ্গা হবে, আর এই যে রাজনৈতিক তরুণদের যে রাজনৈতিক কাঠামো, সেটা গড়ে উঠবে এবং সেখানে অনেক তরুণরা এসে যোগ দিবে। এবং তখন দেখা যাবে যে বাংলাদেশে যেটা ধারণা করা হচ্ছে -2, আমি তো এটা তীব্র বিরোধিতা করি, বিএনপির পক্ষ থেকে আমরা এটা কয়েকবার শুনেছি। -2 যখন আপনি বলেন, তখন আসলে আপনি আওয়ামী লীগকে ভিকটিমের মানে মর্যাদা দেন, যে আওয়ামী লীগের সাথে একটা আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে একটা ষড়যন্ত্রমূলক কায়দায়। ঘটনা তো সেটা ঘটে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটেছে এবং বিএনপি তখন আওয়ামী লীগের সাথে নিজেকে ইকুয়েট করে। তো সেটা আমি আশা করবো যে বিএনপি এই ধরনের শব্দ এই মুহূর্তে বলা মানে ব্যবহার করবে না। ছাত্রদের দিক থেকে ভাই যেটা বলেছেন যে কোনো ক্ষেত্রে কিছু মানে উত্তেজিত বা উত্তেজক কিছু শব্দ ব্যবহার করছে তারা, এটাও তাদেরকেও সরে আসতে হবে। যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা এই যে দুটো ঘটনার কথা আমি বললাম,
তারেক রহমান যদি দেশে আসেন এবং ছাত্ররা যদি রাজনৈতিক দল করে, এটা কিন্তু বাংলাদেশের আবার যে রাজনীতিটা ছিল না নব্য বাকশালী, আমরা বলছি বাকশাল 2, এখন আমরা একটা বহুদলীয় রাজনৈতিক চর্চার মধ্যে ঢুকে পড়বো। জি, জনাব মোস্তফা কামাল যদি আর কিছু যোগ করেন। এই ক্ষেত্রে ছোট্ট করে একটু যোগ করতে চাই। মানুষ একদম টাটকা যেটা দেখতে চায় চোখের সামনে, সেটা হচ্ছে বাজার পরিস্থিতি এই মুহূর্তে খুবই জরুরি। একদিকে যারা আন্দোলনে ছিল কি ছিল না বা থাকা ঠিক ছিল কিনা তাদের সরকারি কর্মচারী, তাদের মহার্ঘ ভাতা বাড়লো বা বাড়ার সিদ্ধান্ত হলো। ঠিক একই সময়ে সাধারণ জনগণ যারা, তাদের চোখ চলে যাচ্ছে টিসিবি ট্রাকের দিকে, অর্থাৎ আরেকটা বৈষম্য কিন্তু রচনা হয়ে গেল। তো যদি না মূল কাজে থাকা যেত তাহলে এই বাড়তি জিনিসগুলো আসতো না। তো এই ক্ষেত্রে সরকারের করণীয় অনেক কিছু আছে। তার উপর প্রশাসনিক সংস্কারের বিষয়টা আমাদের আলোচনা ওইভাবে আসেনি। প্রশাসনিক সংস্কারটা আমরা এখন পর্যন্ত দেখছি কিন্তু একটু অদল বদল করা, সর্বশেষ সেটাতে যোগ হয়েছে একটু পোশাক বদল করা। তো পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার মতো কোনো কর্মসূচি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। বিশেষ করে পুলিশে রদবদল হয়েছে, এখানকার স্প্রে ওখানে দেওয়া হয়েছে, কিন্তু গণহত্যা যারা খুব একদম সরাসরি জড়িত ছিল, যাদের সাধারণ মানুষও যাদেরকে চেনে, ছাত্ররা তাদের কাছে নিশ্চয়ই হিসাব আছে, তারা আরও ভালো করে চেনে, ওইসব সবাইকে কিন্তু বিচারের আওতায় এখনও আনা হয়নি। বরং তাদের কেউ কেউ বঞ্চিত কোটায় বা তেগি কোটায় পদায়ন পেয়ে গেছে। এটা আমাদের জন্য একটা বাজে খবর। একইভাবে প্রশাসনে, সিভিল প্রশাসনে যেটা, সচিবালয়ে রতন ভাই একটু ইঙ্গিত করেছেন, কে গেলে কীরকম আমল পায় আর কে গেলে দরজা পর্যন্ত যাওয়া যায় না, সেটার নমুনাও কিন্তু খারাপ। তারা কারা? তাদের মধ্যে অনেকে আছেন, আমাদের কাছেও তথ্য আছে, আরেক পর্ব করলে আমি লিস্ট ধরে একদম নাম ধরে ধরে বলতে পারবে যে কারা 2018 সালে ব্যাপক ভূমিকা রেখেছিল, কারা 14 সালে বিনা ভোটের নির্বাচনে ভূমিকা রেখেছিলেন। তারা কিন্তু দিব্যি প্রশাসনে আছেন, ভালো ভালো চেয়ারে আছেন, পদোন্নতি নিয়েও আছেন। তো ওই দিকগুলোতে যদি নজর দেয়া যেত, ছাত্ররাও যদি নজর দিত, আর ছাত্রদেরকে একটা বিশেষ কথা না বললেই নয়, আমরা শিক্ষার্থী শিক্ষার্থী শব্দটা বারবার বলছি, শিক্ষার্থী বলতে গেলে কিন্তু শিক্ষার কথা আসে। শিক্ষা সংস্কারে শেষ করে দিচ্ছি, শিক্ষা সংস্কারে কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখছি না, এক ফোঁটাও দেখছি না। ধন্যবাদ আপনাদের, আমাদের অবশ্যই আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদের বিদায় নিচ্ছি।